এই গল্পটি জাপানের একটা হাই স্কুলকে ঘিরে। একেবারে অজপাড়াগাঁয়ে অবস্থিত এই স্কুলে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎই সেই স্কুলের একটা মেয়ে দুর্ঘটনায় মারা যায়, কিন্তু তার সহপাঠীরা মেয়েটির এভাবে চলে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারেনি। তারা অবিকল ওই মেয়েটির মতো দেখতে একটা পুতুল তৈরি করে, তারপর সেটা মেয়েটা যে বেঞ্চে বসতো সেখানে বসিয়ে দেয় এবং পুতুলটার সাথে তারা এমন আচরণ করতে থাকে যেন সেটা কোনো পুতুল নয়, বরং রক্ত মাংসের একজন মানুষ। দিনের পর দিন তারা এভাবেই পুতুলটার সাথে কথা বলতে থাকে, কিন্তু একসময় তাদের এই কাজের কারণে জন্ম হয় ভয়াবহ এক অভিশাপের। যে অভিশাপের কারণে ওই ক্লাসের একের পর এক স্টুডেন্ট প্রাণ হারাতে থাকে, এমনকি তাদের আত্মীয় স্বজন পর্যন্ত এই অভিশাপ থেকে বাদ যায় না। কেউ বুঝতে পারছিল না কেন হঠাৎ করে তাদের স্কুলে এমন একটা অভিশাপ নেমে এসেছে। প্রতিনিয়ত এভাবে শিক্ষার্থীদের প্রাণ হারাতে দেখে স্কুলের টিচাররা সেই অভিশাপ থামানোর জন্য একটা অদ্ভুত প্ল্যান বানায়, আর তারপরেই বেরিয়ে আসতে থাকে ভয়াবহ সব রহস্য। বলছিলাম 2012 সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ মুভি এর কথা, যেটা একই নামের একটা অ্যানিমে সিরিজের লাইভ অ্যাডাপশন। চমৎকার সাসপেন্স আর টুইস্টে ভরপুর মুভিটার সম্পূর্ণ এক্সপ্লেনেশন তুলে ধরছি এই ভিডিওতে। সবাইকে হরর গ্লিমস চ্যানেলে আরো একবার স্বাগতম। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পে শুরু হয় মুভির প্রধান চরিত্র কোইচির মাধ্যমে। একদম ছোটবেলায় মাকে হারানোর পর সে বাবার কাছেই বড় হয়েছে, তবে এসবের বাইরেও একটা অদ্ভুত অসুখের কারণে তাকে প্রায় হাসপাতালে কাটাতে হয়। এমনই একদিন তার বুকের ব্যথা হঠাৎ করে বেড়ে গেলে এমার্জেন্সি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ডাক্তারদের অনেক চেষ্টায় তাকে সুস্থ করা হয়। তবে সেদিন রাতে হাসপাতালের বেডে শুয়ে কোইচি একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে নিজেকে একটা পরিত্যক্ত ভবনের মধ্যে আবিষ্কার করে। একটা অচেনা ইউনিফর্ম পরা মেয়েকে সে বিল্ডিং এর ভেতরে হেঁটে যেতে দেখে। মেয়েটার পেছনে ছুটতে গিয়ে সে একটা খোলা মাঠে এসে দাঁড়ায়। কুয়াশাচ্ছন্ন সেই মাঠে সে যখন নির্বিকার ভাবে দাঁড়িয়েছিল, তখন সেই মেয়েটি পেছন থেকে এসে তার হাত ধরে। কোইচি মেয়েটির দিকে ফিরতেই তার অস্বাভাবিক নীল চোখের দিকে নজর পড়ে তার। সেই চোখ যেন তাকে কিছু একটা বলতে চাচ্ছিল, যেন ইঙ্গিত দিতে চাইছিল কোনো অনাগত ভবিষ্যতের। প্রচন্ড সেই ঘোর লাগা অবস্থায় কোইচির জ্ঞান ফেরে। একটু পর হাসপাতালের ভেতরে হাঁটতে গিয়ে কোইচি স্বপ্নে দেখা মেয়েটিকে দেখতে পায়। সে চুপি চুপি মেয়েটিকে ফলো করতে থাকে, তাকে থামতে বলে, কিন্তু মেয়েটি তাকে পুরোপুরি এড়িয়ে হেঁটে যেতে থাকে। আর একসময় হাসপাতালের পোস্টমর্টেম রুমে ঢুকে মেয়েটির দরজা বন্ধ করে দেয়। কোইচি বুঝতে পারে না যে ঠিক কি হচ্ছে। সে ভাবে এটা হয়তো তার অসুস্থ মস্তিষ্কের কোনো কল্পনা ছিল। এর কিছুদিন পর কোইচি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপর একদিন সে তার নতুন স্কুলে এসে হাজির হয়। কোইচির বাবা চাকরি সূত্রে বিদেশে চলে যাওয়ার কারণে কোইচিকে গ্রামে তার দাদির কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেই গ্রামেরই একটা স্কুলে কোইচি আজকে ভর্তি হতে এসেছে। টিচার যখন তাকে ক্লাসে নিয়ে যাচ্ছিল, তখন সামনে সে একটা দরজা দেখতে পায়। তার টিচার জানায় ওই জায়গাটা স্কুলের পুরনো বিল্ডিং। আগে সেখানে ক্লাস নেওয়া হলেও এখন সেই বিল্ডিং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একটু পরে নতুন ক্লাসে এসে টিচার সবার কাছে কোইচিকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। কোইচি মূলত মিডল স্কুলের 3rd ইয়ারের স্টুডেন্ট, যেটাকে আমাদের দেশে ক্লাস 9 বলে ধরা হয়। এই সময় কোইচি ক্লাসে দাঁড়িয়ে সবাইকে নিজের ব্যাপারে বলতে থাকে। কোইচি জানায় যে সে টোকিও শহর থেকে ট্রান্সফার হয়ে এই গ্রামে এসেছে। এখানে 3rd ইয়ারের পড়াশোনা শেষে সে আবারও টোকিওতেই ফিরে যাবে। তবে কোইচি যখন তার পরিচয় দিচ্ছিল, তখন সে ক্লাসের একেবারে শেষের বেঞ্চে সেই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটির চোখে একটা আই প্যাচ লাগানো ছিল এবং সে চোখ নিচু করে বেঞ্চের দিকে তাকিয়েছিল। কোইচি শুরুতে অবাক হয়ে গেলেও সে নিজেকে সামলে নেয়। তারপর পরিচয় শেষে সে নিজের সিটে গিয়ে বসে। তারপর পিছনে ফিরে সেই বেঞ্চটির দিকে তাকালে কাউকে সেখানে দেখতে পায় না। কোইচি ক্লাসের অ্যাটেন্ডেন্স শিট হাতে নিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করে সেই বেঞ্চ সিটে বসা মেয়েটির নাম কি, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করে অ্যাটেন্ডেন্স শিটে ওই বেঞ্চটির কোনো উল্লেখ পর্যন্ত নেই। এই সময় নাওয়া নামে একটি ছেলে তার কাছে আসে। তারপর দু একটা কথাবার্তার পর সে কোইচিকে জিজ্ঞেস করে যে সে ভূত প্রেত বা এই ধরনের সুপার ন্যাচারাল ব্যাপারগুলোতে বিশ্বাস করে কিনা। কোইচি জানায় সে এইসবে একদমই বিশ্বাস করে না। কোইচির উত্তর শুনে নাওয়াকে কেন যেন একটু আপসেট দেখায়। এই সময় কোইচি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ক্লাসের ওই শেষ বেঞ্চে বসা মেয়েটির নাম কি? নাওয়া তখন হাসি মুখে বলে, কোন মেয়ে? ওই বেঞ্চ তো একেবারেই খালি। কোইচি এই কথা শুনে আরো অবাক হয়। তাহলে কি পুরো ব্যাপারটা তার কল্পনা? হয়তো এমন কিছুই হবে। স্কুল শেষে বাড়ি ফিরে কোইচি তার জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করে। এই সময় বাইরে কারো আওয়াজ পেতে জানালা দিয়ে তাকাতে সে তার আন্টি রেইকোকে দেখতে পায়। রেইকো তার মায়েরই আপন বোন, তাই কোইচির গ্রামে আসার খবর শোনা মাত্র তিনি কোইচিকে দেখতে এসেছেন। তিনি কোইচির মায়ের ছবিটা দেখতে দেখতে বলেন,
কত তাড়াতাড়ি 15টা বছর কেটে গেল, আর এখন কিনা আমার বোনের ছেলেও আমার স্টুডেন্ট। কোইচি কথাটা শুনে খুবই অবাক হয়। আসলে সে নিজেও জানতো না তার আন্টি রেইকো তাদের স্কুলেরই একজন টিচার। এই সময় তিনি কোইচির কাছে গিয়ে বলেন, ইয়োমিয়ামা মিডল স্কুলের 4টা রুলস আছে, এগুলো সবসময় মেনে চলবে। প্রথম রুলটা হলো, যদি স্কুলের ছাদে কোনো কাকের শব্দ শোনা যায় তাহলে অবশ্যই রুম থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হবে। দ্বিতীয় রুলটি হলো, থার্ড ইয়ারের স্টুডেন্ট কখনোই স্কুলের পেছনের মাঠে খেলতে পারবে না। তৃতীয় রুলটা হলো, ক্লাসের প্রতিটা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তবে কোনো একটা কারণে রেইকো শেষ রুলসের ব্যাপারে কোইচিকে কিছুই বলে না। কোইচি তাকে সেই ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে নিচ থেকে খাবারের ডাক পড়ায় প্রশ্নটা আর করা হয় না তার। পরদিন স্কুলে কোইচি যখন তার ক্লাসমেটদের সাথে কথা বলছিল, তখন উপরে তাকাতে সে বিল্ডিং এর ছাদের উপরে সেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কোইচি সাথে সাথেই তাকে ডাক দিয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। মেয়েটি বলে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোইচি এবার উপরে তাকায় এবং দেখে সত্যি সত্যি সেখানে কেউই নেই, কিন্তু সে একদমই নিশ্চিত যে ওই মেয়েটি ওখানেই ছিল। তাই সে তখনই দৌড়ে বিল্ডিং এর ছাদে ওঠে এবং মেয়েটিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। কোইচি মেয়েটিকে বলে, তুমি না সেই মেয়ে যাকে আমি হাসপাতালে দেখেছিলাম? তোমার নাম কি? মেয়েটি জানায় তার নাম মিসাকি। এই সময় হঠাৎই ছাদের চারপাশ থেকে কিছু কাকের ডাক শোনা যেতে থাকে। কোইচি আঁকে উঠে পিছনে তাকায়, আর তখনই তার বুকে ব্যথা শুরু হয়। সে ব্যথায় মাটিতে বসে কুকরাতে থাকে, কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে চলে যায় আর যাওয়ার আগে পেছনে ফিরে তাকে বলে, সাবধানে থেকো, বিপদটা হয়তো শুরু হয়ে গেছে। কোইচি অবাক হয়ে মেয়েটির কথা শুনে, কিন্তু ব্যথাটা এত বেশি বেড়ে যায় যে মেয়েটির শেষ কথাটা তার আর মনেই থাকে না। একটু পরে কোইচি স্কুলের মেডিকেল সেন্টারে গিয়ে চেক আপ করিয়ে আসে। ডাক্তার সবকিছু দেখে শুনে তাকে জানায় সে একদমই সুস্থ আছে, নতুন করে কোনো সমস্যা হয়নি। সেখান থেকে বের হতে কোইচি স্কুলের লাইব্রেরি রুমে মিসাকি মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু কোইচিকে দেখা মাত্রই মিসাকি সেখান থেকে সরে যায়। কোইচি দ্রুত সেই লাইব্রেরি রুমে ঢোকে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তবে সে টেবিলে একটা পুতুলের ড্রয়িং দেখতে পায়। ড্রয়িংটা কোইচির খুবই চেনা চেনা বলে মনে হতে থাকে। তখন তার মনে পড়ে যায় সেদিন হাসপাতালে সে মিসাকি মেয়েটির হাতে এইরকম একটা পুতুল দেখেছিল। এই সময় স্কুলের লাইব্রেরিয়ান মিস্টার তাৎসুজি সেখানে চলে আসে এবং তাকে লাইব্রেরি থেকে বের হয়ে যেতে বলে। কোইচি তার কথা মতো লাইব্রেরি থেকে বের হওয়ার সময় পেছনে তাকাতেই ভেতরে সেই মেয়েটিকে আবারও দেখতে পায়। কোইচি মেয়েটিকে ডাক দিতে যাবে এমন সময় তার দুজন ক্লাসমেট সেখানে চলে আসে এবং তাকে থামিয়ে দেয়। একটু পরে ছেলে দুটি কোইচিকে নিয়ে স্কুলের পেছনে এসে দাঁড়ায়। এই সময় ইউ নামের ছেলেটি জানায়, তোমাকে একটা ব্যাপার আমাদের আরো আগে জানানো উচিত ছিল, তাহলে শোনো। আজ থেকে প্রায় 26 বছর আগে, অর্থাৎ 1972 সালে এই স্কুলে মিসাকি নামে একটি মেয়ে মারা যায়। সেও ছিল আমাদের মতোই থার্ড ইয়ারের স্টুডেন্ট, কিন্তু মিসাকির এই অকাল মৃত্যুর ব্যাপারটা তার ক্লাসমেটরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই তারা মিসাকির মতো দেখতে একটা পুতুল বানিয়ে সেটাকে মিসাকির বেঞ্চে বসিয়ে দেয় এবং তার সাথে এমন ভাবে কথা বলতে থাকে যেন সেটা কোনো পুতুল নয়, সেটা আসলেই মিসাকি। এমনকি স্কুলের টিচাররাও সেই পুতুলটাকে মিসাকির মতোই ট্রিট করতে থাকে। মিসাকির বন্ধুরা যতদিন সেই ক্লাসে ছিল ততদিন তারা এই ব্যাপারটা পালন করে গেছে। তবে তারপরে স্কুলে একটা অদ্ভুত ঘটনা শুরু হয়। এই পর্যায়ে কোইচির আবারও তার বুকে ব্যথা শুরু হয়। তারা দ্রুত তাকে মেডিকেলে নিয়ে যায়। বাকি ঘটনাটা তখন তারা শোনা হয় না। এর কিছুদিন পরের কথা, একদিন কোইচি গ্রামের লোকাল মার্কেটে একা একা ঘুরে বেড়াচ্ছিল। এই সময় পাশে একটা শপে সে ডিসপ্লেতে একজোড়া পুতুল দেখতে পায়। পুতুলগুলো কোইচির খুবই চেনা বলে মনে হচ্ছিল। সে দোকানটির ভেতরে যায়। এই সময় আমরা দোকানটির নাম দেখতে পাই, যেখানে লেখা ছিল এম স্টুডিও। ভেতরে ঢুকে কোইচি আরো বিভিন্ন ধরনের পুতুল চেয়ারে সাজিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। কৌতূহলী দৃষ্টিতে কোইচি সবগুলো পুতুল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এই সময় সেখানে মিসাকি এসে উপস্থিত হয়। তারপর কোইচিকে বলে, তুমি এখানেও চলে এসেছো? কোইচি মেয়েটিকে দেখে খুবই অবাক হয়। মিসাকি জানায় এই ডল হাউসটি তার আন্টির, তাই সে প্রায় এখানে আসে। এরপর মিসাকি তার চোখের আই প্যাচটি খুলে প্রথমবারের মতো কোইচির দিকে তাকায়। তার ডান চোখটা স্বাভাবিক হলেও বাম চোখটা ছিল নীল রঙের। মনে হচ্ছিল সেই চোখটা যেন কোনো মানুষের নয়, হুবহু পুতুলের চোখ। কোইচি সবকিছুই কেমন যেন রহস্যময় মনে হতে থাকে। সে মিসাকিকে জিজ্ঞাসা করে, কে তুমি? তুমি কি আসলেই থার্ড ইয়ারের স্টুডেন্ট? তবে মিসাকি কোইচির প্রশ্নের কোনো উত্তর দেয় না। পরদিন ক্লাসে গিয়ে সে আবারও অ্যাটেন্ডেন্স শিটটা ভালো মতো খুঁজে দেখে, কিন্তু মিসাকির নাম সেখানে কোথাও সে দেখতে পায় না। এই সময় তার মোবাইলে একটা কল আসে। রিসিভ করতেই তারা ক্লাসমেট তাকে বলে, তোমাকে বলেছি না ওই সিটে কেউ বসে না, তাহলে তুমি বারবার সেখানে যাচ্ছ কেন? তুমি যদি নন এক্সিস্টিং পার্সনের সাথে কথা বলার চেষ্টা করো তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আছে। কোইচি তার কথার কোনো আগামাতাই বুঝতে পারলো না। সে জিজ্ঞাসা করলো, নন এক্সিস্টিং পার্সন মানে কি? তবে ছেলেটা তার এই কথার উত্তর দেওয়ার আগেই ফোনটা কেটে দেয়। পরদিন কোইচি তার আন্ট রেইকোর সাথে দেখা করে। সে জানায় স্কুলটা তার একদমই ভালো লাগছে না। সবার আচরণে কেমন যেন অদ্ভুত আর রহস্যময় ধরনের। তার আন্টি রেইকো তাকে জানায়, চিন্তা করো না, সময় আসলে ধীরে ধীরে সবকিছু তুমি জানতে পারবে। কোইচি তার এই কথায় কিছুটা অবাক হয়। কি সেই ব্যাপার সেটা জানতে চায়, কিন্তু রেইকো তাকে আর কোনো কিছুই জানায় না।
পরদিন স্কুলে পরীক্ষা ছিল। কোইচি সবার আগে তার লেখা শেষ করে পেপার জমা দিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। এই সময় ইউকারি নামের মেয়েটি তার পিছু পিছু আসে। তারপর কোইচিকে ডাক দিয়ে বলে, প্লিজ তুমি যা করছো সেটা এখনই থামিয়ে দাও, নইলে কেউ না কেউ মারা যাবে। কোইচি বুঝতে পারছিল না সে কি নিয়ে কথা বলছে। এতদিনে সে ধরেই নিয়েছে এই স্কুলের কেউ হয়তো স্বাভাবিকভাবে কোনো কথাই বলতে পারে না। তাই সে ইউকারিকে ইগনোর করে নিচের ফ্লোরে চলে আসে এবং সেখানে এক কোনায় মিসাকিকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই কোইচি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিসাকি তার কথার উত্তরে বলে, প্লিজ বাঁচতে চাইলে আমার সাথে কথা বলার চেষ্টা করো না। তবে কোইচি সেসবে পাত্তা না দিয়ে মিসাকির হাত স্পর্শ করে, আর পেছন থেকে সেই দৃশ্যটা দেখে ইউকারি ভয়ে আটকে ওঠে। তারপর ভয়ে ভয়ে পিছু সরতে থাকে, এমন একটা ভাব করে যেন এখনই বড় কোনো একটা বিপদ ঘটতে যাচ্ছে। আর সেই সময় পাশের একটি ময়লার বালতি থেকে একটা ক্যান ব্লাস্ট হয়ে সোজা ইউকারিকে আঘাত করে। ইউকারি ধাক্কা খেয়ে সেখানে থাকা ছাতার উপর পিছলে পড়ার সাথে সাথেই ছাতার রডে আঘাত লেগে সেখানেই তার প্রাণ হারায়। তবে মারা যাওয়ার আগে মেয়েটি কোইচির দিকে তাকিয়ে বলে, সব দোষ তোমার। এই সময় চিৎকার শুনে ক্লাসের বাকিরাও সেখানে চলে আসে এবং এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। তারপর সবাই রাগান্বিত কণ্ঠে কোইচিকে জানায়, সব দোষ তোমার, তুমি নিয়ম মেনে চললে এই ঘটনা কখনোই ঘটতো না, তোমার কারণে এখন আমরা সবাই বিপদে পড়েছি। কোইচি অবাক বিস্ময়ে শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। পরদিন হাসপাতালে চেক আপের জন্য গেলে সেখানে থাকা নার্স তাকে জানায়, তোমাদের স্কুলে নাকি কেউ একজন মারা গেছে, আমার ভাই তাকেরও তোমার ক্লাসেই পড়ে, সে আমাকে বললো এই ব্যাপারে। কোইচি তখন তাকে বিস্তারিত সবকিছু খুলে বলে। তবে পরদিন স্কুলে গেলে সেই নার্সের ভাই তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে ধমকের সুরে বলে, খবরদার আমার বোনকে এইসবের ব্যাপারে কিছুই বলবে না। একটু পরে তার ক্লাসমেট নাওয়া কোইচিকে নিচে ডেকে আনে। তারপর বলে, প্লিজ তোমার কাছে একটাই অনুরোধ, আর যাই করো মিসাকি মেয়েটিকে এড়িয়ে চলো, ওর সাথে মিশতে যেও না, তাহলেই বিপদ আছে। আর কেন বিপদ আছে সেটা প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। তবে নাওয়ার কথায় কোইচি খুবই রেগে যায়। সে সাফ সাফ জানিয়ে দেয় সে মিসাকিকে এড়িয়ে চলতে পারবে না, মিসাকির সাথে কথা সে বলবেই। পরদিন কোইচি যখন হাসপাতালে চেক আপ করতে যায় তখন সে দেখে সেই নার্স মেয়েটি লিফটে অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে। কোইচি পুরোপুরি হতবাক হয়ে যায়। পরিস্থিতি ধীরে ধীরে যেন আরো বেশি খারাপ হতে থাকে। পরদিন মেয়েটির ফিউনারেলে গেলে সবাই কোইচির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সবাই তাকে বোঝাতে চাইছিল যা কিছু হচ্ছে তার পেছনে কোইচিই দায়ী। এমনকি পরদিন সে যখন স্কুলে যায় তখন সে আবিষ্কার করে কেউ তার সাথে কথা বলছে না, সবাই তাকে এড়িয়ে চলছে, এমন একটা ভাব করছে যেন কোইচির অস্তিত্বই কেউ দেখতে পাচ্ছে না। এরপর অ্যাটেন্ডেন্স শিটে তাকাতেই কোইচি দেখে তার নামটা সেই লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে, আর সেই শিটের একেবারে কোনায় ছোট্ট করে লেখা আছে, যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে মিসাকিকে জিজ্ঞাসা করো। স্কুল শেষে কোইচি মিসাকির সাথে দেখা করে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। মিসাকি তখন পুরো ব্যাপারটা কোইচিকে খুলে বলে। সে জানায় তাদের থার্ড ইয়ারের এই ক্লাসরুমে একটা অদ্ভুত ধরনের অভিশাপ আছে। কোনো কারণ ছাড়াই এই ক্লাসের কোনো না কোনো স্টুডেন্ট অথবা তার আত্মীয় ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যায়। তাই টিচাররা সবাই মিলে এই অভিশাপ কাটানোর জন্য একটা বুদ্ধি বের করেছে। তারা প্রতি বছর ক্লাস থেকে একজন স্টুডেন্টকে নন এক্সিস্টিং পার্সন হিসেবে সিলেক্ট করে, আর যাকে নন এক্সিস্টিং পার্সন হিসেবে সিলেক্ট করা হবে সে সবার থেকে আলাদা থাকবে এবং কেউ তার সাথে মিশতে পারবে না। এমন ভাবে চলতে হবে যেন সে অদৃশ্য কোনো মানুষ। আর এই বছর তাদের ক্লাস থেকে মিসাকিকেই নন এক্সিস্টিং পার্সন হিসেবে সিলেক্ট করা হয়েছে। এই কারণে সে একা একাই থাকে, কেউ তার সাথে মেশে না। তবে ক্লাসের কোনো স্টুডেন্ট যদি ভুল করেও সেই নন এক্সিস্টিং পার্সনের সাথে কথা বলে ফেলে তাহলে সেই অভিশাপটা আবারও ফিরে আসে এবং একের পর এক মানুষ মারা যেতে থাকে। তাই এই জন্যই কোইচি মিসাকির সাথে কথা বলার কারণেই সেই অভিশাপটি আবারও ফিরে এসেছে এবং ইতিমধ্যেই দুইজন মানুষকে শেষ করে ফেলেছে। আর তাই নিয়ম ভঙ্গ করার কারণে এখন মিসাকির সাথে কোইচিকেও নন এক্সিস্টিং পার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই কারণে অ্যাটেন্ডেন্স শিট থেকে তার নামটাও কেটে দেওয়া হয়েছে। কোইচি পুরো ব্যাপারটা বুঝতে পারে এবং একই সাথে সে এটা ভেবে খুশি হয় যে মিসাকিও তার মতো একজন মানুষ, সে তার কল্পনা নয়। তো এরপর থেকে কোইচি এবং মিসাকি দুজনেই নন এক্সিস্টিং পার্সন হয় একসাথেই সময় কাটাতে থাকে। কোইচি তাকে জিজ্ঞাসা করে কেন সে সবসময় তার চোখটা ঢেকে রাখে। মিসাকি জানায় ছোটবেলায় একটা জটিল রোগে আক্রান্ত হয়ে তার বাম চোখটা নীল হয়ে গিয়েছিল, আর তারপর থেকে তার এই চোখ দিয়ে সে এমন কিছু জিনিস দেখতে পায় যেটা দেখা তা ঠিক নয়। কোইচি তখন জানতে চায় সে কি দেখতে পায়, তবে মিসাকি তার সেই কথার কোনো উত্তর দেয় না। এমনই একদিন তারা দুজন যখন লাইব্রেরিতে ঢুকে স্কুলের পুরনো ছবিগুলো দেখছিল তখন লাইব্রেরিয়ান মিস্টার তাৎসুজি তাদের দেখতে পান এবং তিনি যখন জানতে পারেন কোইচিও এই স্কুলের দ্বিতীয় নন এক্সিস্টিং পার্সন হিসেবে সিলেক্টেড হয়েছে তখন তিনি আরো অবাক হয়ে যান। তখন কোইচি তাকে অনুরোধ করে পুরো ব্যাপারটা তাকে খুলে বলতে, আর তারপর লাইব্রেরিয়ান মিস্টার তাৎসুজি এই পুরো অভিশাপের ব্যাপারটা শুরু থেকে খুলে বলতে থাকে। তিনি জানান 26 বছর আগে যখন থার্ড ইয়ারে মিসাকি নামের একটি মেয়ে মারা যায় তখন তার ক্লাসমেটরা মিসাকির মতো দেখতে একটা পুতুল সেই বেঞ্চে রেখে দেয়। তারা সেই পুতুলটার সাথে মিসাকির মতোই মিশতে থাকে। তবে বছর শেষে যখন ওই মেয়েগুলো পাশ করে স্কুল ছেড়ে চলে যায় তারপর থেকে থার্ড ইয়ারের
ক্লাসরুমে একটা অভিশাপ ভর করে। একের পর এক স্টুডেন্ট এমনকি তাদের আত্মীয় স্বজন পর্যন্ত দুর্ঘটনায় মারা যেতে শুরু করে। প্রথমে তারা ব্যাপারটাকে কাকতালীয় হিসেবে দেখলো, যখন দেখে শুধুমাত্র থার্ড ইয়ারের স্টুডেন্টের সাথেই এইসব ঘটছে তখন ওনারা বুঝতে পারেন এই অভিশাপটা শুধু এই ক্লাসের মধ্যে সীমাবদ্ধ। তবে কিছুতেই তারা সেই অভিশাপটা থামাতে পারছিল না। তবে একদিন তিনি ক্লাসরুমে যখন একা একা বসেছিলেন তখন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। ক্লাসরুমে একটা অতিরিক্ত বেঞ্চ রাখা আছে, কিন্তু হিসাব অনুযায়ী সেখানে বেঞ্চটি থাকার কথাই না। আর যদি অতিরিক্ত বেঞ্চটা ক্লাসে থাকতো তাহলে তো অবশ্যই টিচাররা লক্ষ্য করতেন যে পেছনে একটা ফাঁকা বেঞ্চ পড়ে আছে, কিন্তু ক্লাসে সবগুলো বেঞ্চই তো ভরাই ছিল। তার মানে হলো ক্লাসের স্টুডেন্টদের মধ্যে এমন একজন অতিরিক্ত স্টুডেন্ট আছে যার এখানে থাকার কথা না। কিন্তু কে সেই অতিরিক্ত স্টুডেন্ট সেটা কোনোভাবেই তিনি বের করতে পারছিলেন না, কারণ অ্যাটেন্ডেন্স শিটে অপরিচিত কারো নামই ছিল না। আর অচেনা কেউ ক্লাসে এসে বেঞ্চে বসে থাকবে অথচ অ্যাটেন্ডেন্স না দিয়ে চলে যাবে এমন হওয়ারও চান্স নেই, কারণ টিচাররা প্রতিটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিজ চোখে গুনে নেন। এবার তিনি বুঝতে পারেন আগের বছর যে স্টুডেন্টরা মারা গেছে তাদের মধ্যে একজন স্টুডেন্ট এই ক্লাসে এসে উপস্থিত হয়েছে, আর সেই মৃত স্টুডেন্টটাই অভিশাপের মাধ্যমে এক একজনকে মারছে। এভাবে প্রতি বছর একজন করে মৃত স্টুডেন্ট এই ক্লাসে এসে উপস্থিত হয় আর এইসব হত্যাকাণ্ড ঘটায়। আর সেই মৃত স্টুডেন্টটা যখন ক্লাসে আসে তখন কারোই মনে থাকে না যে সে মৃত, এমনকি সে নিজেও জানে না সে মৃত। তাই সব টিচাররা মিলে তখন একটা বুদ্ধি বের করে। তারা বুঝতে পারে মৃত স্টুডেন্টদেরকে কোনোভাবেই বের করা সম্ভব হবে না, তাই তারা প্রতি বছর নিজেদের মধ্য থেকে একজন স্টুডেন্টকে নন এক্সিস্টিং স্টুডেন্ট বা মৃত স্টুডেন্ট হিসেবে বাছাই করে। তারপর পুরো বছর তাকে মৃত হওয়ার অভিনয় করে যেতে হয়, এবং এই পদ্ধতিটা চালু করার পর থেকে সেই অভিশাপটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত 24 বছরে এই নিয়মটা ক্লাসে পালন করা হচ্ছে আর কখনোই এই সমস্যাটা হয়নি। কিন্তু কোইচি মিসাকির সাথে কথা বলে সেই নিয়মটা ভঙ্গ করে ফেলেছে, যার কারণে অভিশাপটা আবারও শুরু হয়েছে। ব্যাপারটা জানার পর থেকে কোইচির মনে একটা অস্বস্তি কাজ করতে থাকে। তার মানে তাদের এই ক্লাসরুমে এমন একজন স্টুডেন্ট আছে যে মৃত, অথচ সে নিজেও জানে না সে মৃত। সেও বাকিদের মতো স্কুলে ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে ক্লাস করছে, খেলছে। ভাবতে কোইচির প্রচন্ড ভয় লাগতে থাকে। তবে একই সাথে কোইচির এটাও মনে হয় হয়তো সেই মৃত স্টুডেন্টটা সে নিজেও হতে পারে, হয়তো হাসপাতালে সেদিন কোইচি মারাই গিয়েছিল। তাই কোইচি বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এই সময় মিসাকি তাকে জানায় চিন্তা করার কিছুই নেই, তুমি জীবিত। কোইচি তখন জিজ্ঞাসা করে, তুমি কিভাবে নিশ্চিত হয়ে বলছো যে আমি জীবিত? তখন মিসাকি জানায় সে তার বাম চোখ দিয়ে মৃত মানুষকে দেখতে পায়। কে মৃত সেটা সে একবার তাকালেই বুঝতে পারে। সেদিন মিসাকি আইপ্যাড সরিয়ে কোইচিকে দেখার পরই বুঝতে পেরেছিল কোইচি মৃত নয়। এদিকে এর কিছুদিন পর আবারও থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট এবং অন্য একজনের আত্মীয় আচমকা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে ক্লাসের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তারা দেখছে নন এক্সিস্টিং পার্সন থাকার পরেও অভিশাপটা এখনো চালু আছে। তাই অনেকে এই নিয়মটা আর ফলো করতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে কোইচি তাদের স্কুলের পুরনো ফাইলগুলো ঘাঁটতে গিয়ে একটা ছবির অ্যালবাম খুঁজে পায়, যেখানে থার্ড ইয়ারের স্টুডেন্টের তালিকায় সে তার আন্টি রেইকোর ছবিও দেখতে পায়। ব্যাপারটা দেখে কোইচির মনে একটা খটকা লাগে, কারণ তার আন্টি রেইকো যে বছর থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল সেই বছরই কোইচির মা দুর্ঘটনায় মারা গিয়েছে। তাহলে কি তার মায়ের মৃত্যুর সাথেও এই অভিশাপটার কোনো সম্পর্ক আছে? সে তৎক্ষণাৎ তার আন্টি রেইকোর কাছে গিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করে। রেইকো স্বীকার করে যে সে ওই বছর থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল, কিন্তু তার মা সেই অভিশাপের কারণেই মারা গেছে কিনা সেই ব্যাপারে সে নিশ্চিত না। এমনই একদিন কোইচি এবং মিসাকি পুরোনো স্কুল বিল্ডিং এ একটা অচেনা লোককে দেখতে পায়। লোকটা কিছু একটা খুঁজছিল, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে লোকটা সেখান থেকে চলে যায়। তারপর কোইচি এবং মিসাকি সেই রুমে ঢোকে এবং তারাও দেখতে থাকে কি এমন জিনিস এই রুমে আছে যেটা লোকটা খুঁজছিল। এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা একটা অডিও ক্যাসেট খুঁজে পায়। ক্যাসেটটা প্লে করতে তারা 1983 সালের থার্ড ইয়ারের মাতসুরাগা নামে একটা স্টুডেন্টের গলা শুনতে পায়। ছেলেটা নিজের পরিচয় দিয়ে জানায়, আমি কিছুদিন আগে আমাদের থার্ড ইয়ারের একটা ছেলেকে মেরে ফেলেছি। তবে অবাক করা ব্যাপার হলো মারা যাওয়ার সাথে সাথে ছেলেটা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, একদম বাতাসে ভ্যানিশ হয়ে যায় তার মরদেহ। আর তার চাইতেও অবাক করা ব্যাপার হলো কেউই সেই ছেলেটির ব্যাপারে আর কোনো খোঁজ করতে আসেনি, এমনকি ছেলেটির নাম পর্যন্ত ক্লাসে আর কেউ কোনোদিন উচ্চারণ করেনি। তবে ব্যাপারটা শুধু সেখানেও থেমে থাকেনি। ওই বছরের বাকি সময় দেয় তাদের থার্ড ইয়ারের ক্লাসে আর কোনো দুর্ঘটনাই ঘটেনি, আর কোনো স্টুডেন্ট সেই বছর মারা যায়নি। তাই তার ধারণা হয় হয়তো সে নিজের অজান্তেই সেই মৃত স্টুডেন্টকে শেষ করেছে। আর একই সাথে সে বুঝতে পারে কোনোভাবে যদি মৃত স্টুডেন্টকে খুঁজে মেরে ফেলা যায় তাহলে অভিশাপটাও থামানো সম্ভব। তবে মাতসুরাগা ভয়ে এই ব্যাপারটা কাউকে জানায়নি। স্কুল থেকে পাশ করে বের হওয়ার আগে আগে সে এই রেকর্ডারে তার কথাগুলো রেকর্ড করে রেখে গেছে, যাতে কোনো টিচার এই ক্যাসেটটি খুঁজে পেয়ে এই ব্যাপারে জানতে পারে। এতক্ষণে কোইচি এবং মিসাকি বুঝতে পারে একটু আগে লাইব্রেরিতে যে লোকটা এসেছিল সেই এই মাতসুরাগা। কোইচি তখন মিসাকির কাছে জানতে চায় সে ওই মৃত স্টুডেন্টকে খুঁজে বের করতে পারবে কিনা, কিন্তু মিসাকি জানায় কাউকে মেরে ফেলার জন্য খুঁজে বের করতে সে কখনোই পারবে না। তাই কোইচিও মিসাকিকে আর তেমন একটা জোর করে না।
এদিকে মিস রেইকো স্কুলের পুরনো ফাইল ঘাটাঘাটি করে জানতে পারে 1983 সালে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। সেই বছরও কোনোভাবে অভিশাপটাকে আটকে রাখা যাচ্ছিল না, তাই টিচাররা থার্ড ইয়ারের স্টুডেন্টদেরকে নিয়ে 1 মাস একটা ট্রেনিং ক্যাম্পে নিয়ে রাখে। আর সেই ক্যাম্পের পর থেকেই ওই বছর অভিশাপটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তাই রেইকো ক্লাসে গিয়ে স্টুডেন্টদেরকে জানায় তারাও 1983 সালের মতোই ট্রেনিং ক্যাম্পে গিয়ে 1 মাস সময় কাটাবে, তাহলে হয়তো অভিশাপটা কেটেও যেতে পারে। তবে মিস রেইকো আসলে জানতো না 1983 সালে ট্রেনিং ক্যাম্পে যাওয়ার কারণে অভিশাপটা বন্ধ হয়ে যায়নি। অভিশাপটি এই কারণে বন্ধ হয়ে গিয়েছিল কারণ মাতসুরাকা নামে সেই ছেলেটি কাকতালীয়ভাবে রাগের মাথায় মৃত স্টুডেন্টটিকে শেষ করে ফেলেছিল। কথা মতো পরদিন সবাই গ্রাম থেকে কিছুটা দূরে সেই ট্রেনিং ক্যাম্পে এসে উপস্থিত হয়। আর তারপর থেকে সবাই আগের মতোই কোইচি এবং মিসাকির সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে এবং অনেকদিন পর বাকিদের সাথে কথা বলতে পেরে মিসাকিও অনেক খুশি হয়। এদিকে কোইচি এবং মিসাকির রহস্যময় আচরণ দেখে তার ক্লাসমেট কাতসুমির মনে সন্দেহ জাগে। সে ভাবে হয়তো তারা দুজন কিছু একটা লুকাচ্ছে সবার থেকে। তাই সে আরো কয়েকজন ছেলেকে নিয়ে কোইচির রুমে যায় এবং তার ব্যাগ চেক করতে গিয়ে সেই ক্যাসেটটি খুঁজে পায়। আর তারপর সেটা প্লে করার পর তারাও মৃত স্টুডেন্টের ব্যাপারে জানতে পারে। তারা বুঝতে পারে একটা মৃত স্টুডেন্ট তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং যাকে মারতে পারলেই এই অভিশাপটিও বন্ধ হয়ে যাবে। আর ব্যাপারটা মুহূর্তের মধ্যে সবাই জেনে যায়। আর তার সাথে সাথেই শুরু হয়ে যায় একটা ব্যাপক আকারের প্যানিক। সবাই তখন যাকে সন্দেহ হচ্ছিল তখনই তাকে মৃত স্টুডেন্ট ভেবে মারতে যাচ্ছিল। এভাবে একজন আর একজনকে মৃত স্টুডেন্ট মনে করে মারামারিতে বেশ কয়েকজন স্টুডেন্ট মারা যায়। তবে অভিশাপটা বন্ধ হওয়ার বদলে সেটা তখন আরো বাড়তে থাকে। এমনকি ট্রেনিং ক্যাম্পের ভেতরও তখন একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে এবং স্টুডেন্টরা মারা যেতে থাকে। এদিকে কোইচি যতক্ষণে জানতে পারে তার ব্যাগ থেকে ক্যাসেটটা চুরি হয়ে গেছে এবং সবাই ব্যাপারটা জেনে গেছে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তখন হঠাৎই পুরো বিল্ডিং এ আগুন ধরে যায়। মিস রেইকো দ্রুত স্টুডেন্টদেরকে এক এক করে বিল্ডিং থেকে বের করতে থাকেন। এদিকে বিল্ডিং থেকে বের হওয়ার পরে কোইচি মিসাকিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে মিসাকিকে দেখতে পায় না। তার সন্দেহ হয় মিসাকি হয়তো বিল্ডিং এর ভেতরে আগুনে আটকা পড়ে গেছে। তাই সে দ্রুত মিসাকিকে বাঁচাতে সে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সে মিসাকিকে দেখতে পায়, কিন্তু যে দৃশ্য কোইচি দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কোইচি দেখে মিসাকি একটা কুঠার উঁচিয়ে দাঁড়িয়ে আছে আর কুঠারটি তাক করা আছে তার আন্টি মিস রেইকোর দিকে। তারা অবাক হয়ে মিসাকিকে জিজ্ঞেস করে ব্যাপারটা কি। মিসাকি জানায় আপনারা যে মৃত মানুষটাকে খুঁজে বেড়াচ্ছেন সে হলো এই মিস রেইকো। এই বছর ক্লাসে কোনো মৃত স্টুডেন্ট আসেনি, এই বছর এসেছে একজন মৃত টিচার। সেই কারণেই এত কিছুর পরও এবছরের অভিশাপটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। মিসাকি এরপর কোইচির দিকে তাকিয়ে বলে প্লিজ আমার কথা বিশ্বাস করো, তুমি তো জানো আমি মৃত মানুষকে দেখতে পারি। তোমার আন্ট মিস রেইকো হলো একজন মৃত মানুষ, তাই তাকে বাঁচাতে যেও না, এখনই তাকে শেষ করে দাও। এই কথা বলেই মিসাকি কুঠারটা আবারও মিস রেইকোর দিকে উঁচিয়ে ধরে। তবে শেষ মুহূর্তে মিস্টার তাতসুজি মিসাকিকে ধরে ফেললে সুযোগ বুঝতে পেরে মিস রেইকো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিস্টার তাতসুজিও তার পিছু নেয় এবং তারা বিল্ডিং এর ছাদের পাশে গিয়ে দাঁড়ায়। মিস্টার তাতসুজি রেইকোকে আশ্বস্ত করে বলেন তার চিন্তার কোনো কারণ নেই, সে তাকে রক্ষা করবে। তবে সেই সময় মিস রেইকোর শরীর থেকে একটা অশরীরী শক্তি বের হয়ে এসে মিস্টার তাতসুজিকে আটকে ফেলে এবং তাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়ে শেষ করে দেয়। তবে এই সময় মিস রেইকো কোনোভাবে পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করে। এই সময় কোইচি সেখানে চলে আসে এবং মিস রেইকোকে বাঁচানোর চেষ্টা করে। আর তখনই রেইকোর শরীর থেকে সেই অশরীরী শক্তিটি বের হয়ে আসে এবং কোইচিকে ঘিরে ফেলতে শুরু করে। তবে কোইচি তখনও শক্তভাবে তাকে ধরে রাখে। এই সময় মিস রেইকো হয়তো বুঝতে পারেন যে তিনি আসলে মৃত, তাই তিনি কোইচিকে বলেন আমাকে ছেড়ে দাও আর তুমি দ্রুত এখান থেকে সরে যাও। আর এই কথাটি শোনার পর থেকে কোইচি সবকিছু মনে পড়তে থাকে। প্রথমবার যখন মিস রেইকো তার সাথে দেখা করতে এসেছিল তখন তার পা ভর্তি কাদা ছিল, কিন্তু সেই সময় কেন যেন সেই ব্যাপারটা লক্ষ্য করেনি। আবার কখনো আয়নার দিকে ফিরে কাজ করার সময় রেইকো পেছনে ফিরে তাকালেও তার প্রতিচ্ছবি আয়নাতেই রয়ে গিয়েছিল। আর সবচাইতে বড় ব্যাপার হলো কোইচি যখন তার মায়ের কবর দেখতে গিয়েছিল তখন তার ঠিক পাশের কবরটি ছিল তার আন্টি মিস রেইকোর, অথচ এসবের কিছুই এতদিন তার নজরে পড়েনি। কোইচি তখন মিস্টার তাতসুজির কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন মৃত মানুষটা যখন আসে তখন কারো মাথায় থাকে না যে সে মৃত, আর তার বিভিন্ন উদ্ভট কাজকর্ম তখন কেউ লক্ষ্য করে না, কিন্তু একটু খেয়াল করলেই যে কেউ বুঝতে পারতো সেই মানুষটা আসলে জীবিত কেউ নয়, সে হলো মৃত। একটু পরে মিস রেইকো নিচ থেকে হাতটি ছেড়ে দেয় এবং মুহূর্তের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে সেখানে শেষ হয়ে যায়। এর কিছুদিন পরের কথা, ততদিনে সেই অভিশাপটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কোইচি হাসপাতালে শুয়ে নিউজ পেপারে সব খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকে। সেখানে দুর্ঘটনায় যারা যারা মারা গেছে সবার নাম উল্লেখ করা থাকলেও মিস রেইকোর ব্যাপারে কিছুই বলা নেই। তার মানে বোঝাই যাচ্ছিল মিস রেইকো সত্যি সত্যি একজন মৃত মানুষ ছিল। এরপর বছরের বাকি সময়টা নিশ্চিন্তেই কেটে যায়, আর কোনো দুর্ঘটনা ততদিনে ঘটেনি। কোইচিও একদিন তার থার্ড ইয়ারের ক্লাস শেষ করে সবাইকে বিদায় জানিয়ে আবারও টোকিও শহরে ফিরে যায়। মনে হতে থাকে সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে।
তবে মুভির শেষ অংশে আমরা 14 বছর পরের একটা দৃশ্য দেখতে পাই। সেই স্কুলটা তখনও আগের মতোই আছে, আর সেই পুরনো বিল্ডিং এর দরজাটাও আগের মতোই বন্ধ করা ছিল। এক সময় ঘন্টা পড়ার সাথে সাথে স্টুডেন্টরা সবাই তাদের ক্লাসরুমে গিয়ে ঢুকে পড়ে। তারপর আমরা থার্ড ইয়ারে সেই ক্লাসরুমটি দেখতে পাই। একটু পরে টিচার ক্লাসে ঢুকতে সবাই দ্রুত তাদের সিটে গিয়ে বসে পড়ে, আর তখনই সেই টিচার নিজের পরিচয় দিতে শুরু করে এবং জানান তিনি হলেন থার্ড ইয়ারের এই বছরের ক্লাস টিচার। আর এই টিচারটি আর কেউ নয়, সেই লাইব্রেরিয়ান মিস্টার তাতসুজি, যে 14 বছর আগে ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। আর সেই সাথে মুভিটার কাহিনীও এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল 2012 সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ হরর অ্যানাদারের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।